আসসালামু আলাইকুম এভরিওয়ান। গল্পের নাম মেঘ বলেছে তুমি আমার। লিখেছেন তানজিল মিম। দশম পর্ব। আচমকাই দাদুর কণ্ঠ কানে আসতেই হকচকিয়ে উঠল অহনা। দ্রুত নীলের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে বলল, আমি দুঃখিত নীলই সাহেব। উত্তরে নীলই কিছু বলবে, এরই মাঝে দাদুর কণ্ঠ আরো কাছ থেকে শুনতে পেল তারা। দাদু ভাই বলছে, ওখানে কারা? আম চুরি করছে কেডা? অহনা ঘাবড়ে গেল। এভাবে যদি তাকে আর নিলয়কে দেখে ফেলে দাদু ভাই, তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। অহনার ভাবনার মাঝে ঝোপের ভেতর থেকে ডাকলো নীলা। বলল, নিলয় ভাইয়া, এদিকে আসো। দাদু ভাই যদি তোমাদের দেখে ফেলে খুব বকবে। আপু তুইও আয়। অহনা শুনল, আর উপায় না পেয়ে দ্রুত নিলয়কে নিয়ে ছুটল সে। নীলেও কিছু বলেনি, হয়তো এরা ঠিক বলেছে। শব্দবিহীন চুপচাপ গা ঘেঁষে বসে আছে অহনা, নিলয়, জহির আর নীলা। এভাবে নিজেদের গাছেই চোরের মতো আম পাড়তে যেন এই প্রথম দেখছে নিলয়। অন্যদিকে দাদু এসে চারপাশে চোখ বুলালো। নিচে গোটাখানি আম পড়ে আছে। এর মধ্যে কয়েকটা যে গাছ থেকে মাত্র পাড়া হয়েছে তাও তিনি বুঝতে পেরেছেন। আর এই কাজটা যে কোন দুটো বান্দর করেছে তাও দাদু জানে। আর এই কাজটা যে কোন দুটো বান্দর করেছে তাও দাদু জানে। দাদুর গাছের আম চুরি করে খাওয়া এত সহজ নাকি? দাদু লাঠি হাতে চারপাশে চোখ বোলালেন। যা দেখে ঝোপের আড়ালে বসে থাকা জহির আর নীলা দেখে শুকনো ঢোক গেল। দাদু ভাই বুঝে গেলেন বুঝি। দাদু কতক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে ঝোপের মধ্যে কিছু নড়তে দেখেই বলল, জহির, নীলা, দ্রুত ঝোপ থেকে বেরিয়ে আসো। যদি আমি ওখানে যাই তাহলে তো বুঝতেই পারছো। জহির নীলাইকে অপরের দিকে তাকালো। এখন কি করবে? দাদু ভাই বুঝে গেল যে ওদের ভাবনার মাঝে আবারও দাদুর হাব শোনা গেল। তিনি বলছেন, কি হলো জহির, নীলা, তোমরা কি ঝোপ থেকে বের হবে নাকি আমি আসবো? জহির, নীলা আর না ভেবে শুকনো ঢোক গিলে আস্তে আস্তে বের হলো। তবে অহনা আর নীলয় বের হলো না। তারা বসে রইল চুপচাপ। নীলা আর জহির মাথা নিচু করে এগিয়ে গিয়ে বলল, দাদু ভাই ডাকছিলে? দাদু গম্ভীর নজরে ওদের দিকে তাকিয়ে থেকে হাতে লাঠিটা কয়েকবার মাটির সাথে পাড়ি মেরে বলল, ঝোপের মধ্যে কি করছিলে তোমরা? জহির বলল, তেমন কিছু করিনি দাদু। ঝোপের ভেতর কি তোমরা দুজনে ছিলে নাকি আরো কেউ আছে? দাদুর কথা শুনে অহনা ঘাবড়ে গেল। ইস, তারাও ধরা পড়ে গেল বোধহয়। এই জন্যই তখন নীলা আর জহিরকে আম চুরি করতে বারণ করেছিল অহনা। কিন্তু অহনার কথা শোনে কে? অহনা রাগী দৃষ্টি নিয়ে তাকালো নীলয়ের দিকে। ধীর স্বরে বলল, এইসব আপনার জন্য হয়েছে। অহনার কথা শুনে নীলয় অবাক হয়ে বলল, আমার জন্য হয়েছে মানে? আমি কি করলাম? অদ্ভুত। আপনি কি করলেন মানে? তখন যদি আমার কথা শুনে ওদের বারণ করতেন তাহলে এসব কিছু হতো না। যা বাবা, আমি কি করে জানবো ওরা ধরা পড়ে যাবে? এদিকে জহির আর নীলা চুপচাপ দাঁড়িয়ে আছে। দাদুর প্রশ্নের কোনো উত্তর দিচ্ছে না। যা দেখে দাদু বলল, কি হলো, তোমরা কথা বলছো না কেন? একা ছিলে ঝোপের ভেতর? এবার মুখ খুলল নীলা, জহির। দুজনেই একে অপরের দিকে তাকিয়ে বলল, জি দাদু ভাই। দাদু ভাই কিছু বললেন না। অনেকক্ষণ চুপ থেকে বলল, গাছের আম পেড়েছ কয়টা? নীলা, জহির চুপ। দাদু আবার বলল, কি হলো, কথা বলো। এবার নীলা গুছিয়ে বলতে লাগলো, আসলে দাদু ভাই, বৃষ্টি শেষ হওয়ার পর আমি আর জহির আম কুড়াতে এসেছিলাম।
এসে দেখি আম পড়েছে খুব অল্প, তাই দুজন মিলে কিছু আম পেড়েছিলাম যাতে সবাই মিলে সন্ধ্যার পর একসাথে বানিয়ে খেতে পারি। কিন্তু কতগুলো পেরেছি গুনিনি তো। সরি দাদু ভাই। নীলার সরি শুনে জহিরও মাথা নিচু করে বলল, সরি দাদু ভাই। নীলা জহির দুজনকেই মাথা নিচু করে থাকতে দেখে দাদু ভাই দীর্ঘশ্বাস ফেললেন, বললেন, ঠিক আছে, আজকের মতো ক্ষমা করলাম, কিন্তু পরের বার যেন এমন না হয়। নীলা জহির দুজনেই খুশি হয়ে গেল। দৌড়ে গিয়ে দাদুকে জড়িয়ে ধরে বলল, তুমি খুব ভালো দাদু ভাই। দাদু ভাই হাসলেন, বললেন, ঠিক আছে ঠিক আছে, এখন দ্রুত বাড়ি গিয়ে ঝুড়ি নিয়ে এসে আম নিয়ে বাড়ি আয়। ঠিক আছে দাদু ভাই। ঝোপের ভেতর বসে এদের কার্যকলাপ দেখে নিলয় মুচকি হাসলো। এই দাদুটাকে আসলে দেখলে যতটা রাগী মনে হয়, আসলে তিনি অতটা রাগী নন। আচমকা নিলয়ের কি জন্য যেন হাঁচি চলে আসলো, কিন্তু এই মুহূর্তে হাঁচি দিলে তো সর্বনাশ। অহনা দেখলো বিষয়টা, সে নিলয়কে বলল, নিলয় সাহেব প্লিজ এমনটা করবেন না। কিন্তু হাঁচি কি করে বারণ শোনে। নিলয় যেই না হাঁচি দিতে যাবে, সঙ্গে সঙ্গে নীলের নাক মুখ সব একসাথে চেপে ধরল অহনা। আকস্মিক কেমন কাণ্ডে নীলের চোখ বড় বড় হয়ে গেল, তার হাঁচি একা একাই বন্ধ হয়ে গেল, জোরে এক নিঃশ্বাস বের হলো শুধু। নীলের অবস্থা বুঝতে পেরে অহনা স্বস্তির নিঃশ্বাস ফেলল, আস্তে আস্তে বাইরে উঁকি মারল। দাদু ভাই চলে গিয়েছে, জহির আর নীলাও গিয়েছে তার পিছু পিছু। অহনা বুকে বাম হাত দিয়ে নিজেকে শান্ত করলো। হঠাৎই খেয়ালে আসলো সে এখনো নীলের মুখ চেপে ধরে আছে। অহনা দ্রুত নিজের হাত সরিয়ে নিল, বলল, সরি। নীলই জবাব দিল না, আস্তে আস্তে বসা থেকে উঠে দাঁড়ালো। তারপর শীতল কণ্ঠে বলল, বারে বারে সরি বলো না রমণী, আমি কিন্তু বারবার ক্ষমা করব না। নীলই আর দাঁড়ালো না, কথাটা বলেই সে চলে গেল। অহনা হা হয়ে তাকিয়ে রইল নিলয়ের যাওয়ার পানে। ছেলেটা কি বলে গেল, কথাটা যেন তার মাথার উপর দিয়ে গেল। অহনা বসা থেকে উঠে দাঁড়ালো। নিলয় সাহেব বলে ডাক দিবে, এরই মাঝে ঘটলো আর একটা ঘটনা। হাঁটতে গিয়ে কাদার মধ্যে পিছলা খেয়ে ধপাস করে নিচে পড়ে গেল অহনা। কিভাবে পড়লো নিজেও জানে না, তবে ব্যথা না পেলেও তার জামায় কাদা লেগে নষ্ট হয়ে গিয়েছে। সন্ধ্যার পরের সময় মাগরিবের নামাজ সেরে বিছানায় বসে আছে নিলয়। মস্তিষ্ক তাকে কিছু বলতে চাইছে, কিন্তু নিলয় সেসব মানতে নারাজ। নিলয় চরম বিরক্ত নিয়ে বসা থেকে উঠে দাঁড়ালো, এগিয়ে গেল সামনে। তার এসব কিছু আর ভালো লাগছে না। নীলের কেন যেন এখানে আর থাকতে ইচ্ছে করছে না। বারবার মনে হচ্ছে দিন যত যাবে সে অর্থহীন কিছু অনুভূতিতে চরম ভাবে আটকে পড়বে। ক্ষতি তো শেষে গিয়ে তারই হবে। নীলই জানালার পথ দিয়ে আকাশ পথে তাকালো, মেঘেরা খেলছে। নীলই নিস্তব্ধ হয়ে মেঘের দিকে তাকিয়ে বলল, মেঘবতী, তুমি কি বুঝছো না এই অনুভূতি আমি নিতে চাইছি না? মেয়েটার চোখের দিকে তাকালে আমার কেমন যেন লাগে। হুট করে কাছে এলে আমি যেন স্তব্ধ হয়ে যাই। এমনটা ঠিক হচ্ছে না, এসব হওয়াটা পুরোপুরি অন্যায়। নীলে চোখ বন্ধ করে ফেলল। এসব সে কি ভাবছে আর কি বলছে? নীলকে কাবু করা এত সহজ নাকি? হয়তো বিকেলের ওই ঘটনার জন্য আটকে গিয়েছিল। নীলে জোরে জোরে কয়েকবার নিঃশ্বাস ফেলল, মনে মনে আওড়ালো, মেঘবতী, তুমি যদিও বলো আমি শুনব না, মানব না এসব অর্থহীন জিনিসপত্র। বেশি বাড়াবাড়ি করলে আমি এখানেই থাকবো না, ছুটে যাবো ভিন দেশে।
নিলয় বেশ অনেকক্ষণ চুপ করে চোখ বন্ধ করে রাখলো। এরই মাঝে তার দরজায় নক পড়লো। নীলা এসেছে, তাকে নিচে ডাকছে। নিলয় নিজেকে পুরো দমে সামলে পড়ল। তুমি যাও, আমি আসছি। ঠিক আছে নিলয় ভাইয়া। নীলা চলে গেল। নিচে এতক্ষণ বিকালের কুড়ানোর আম গাছ থেকে পেড়ে আনা আম কাটা হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই সেগুলো বানিয়ে পরিবেশন করা হবে সবার মাঝে। সবাই একসাথে বসে খাবে। নিজের রুমে জানালার ধারে মাথা ঠেকিয়ে দাঁড়িয়ে আছে অহনা। পরনে তার সাদা রঙের সালোয়ার কামিজ, গায়ে ওড়না জড়ানো, চুলগুলো বিনুনি করা। অহনার মনটা কেন যেন বড্ড খারাপ লাগছে আজ। তার মধ্যে কিছু চলছে, নীলের সাথে ঘটা কিছু ঘটনা তার বড্ড মনে পড়ছে। সেই প্রথম দিন থেকেই তার টুল থেকে পড়ে যাওয়া, নীলয় তাকে ধরে ফেলা, নীলয়কে নিয়ে নৌকায় করে ঘুরতে যাওয়া, একসাথে অনেকটা সময় বেঞ্চে বসে গল্প করা। হঠাৎ বাতাসের স্পর্শে নীলের চোখে কিছু পড়ে যাওয়া, তার কাছাকাছি যাওয়া, আর আজ যা ঘটল। অহনা না চাইতেও বারবার নীলের কাছাকাছি চলে যাচ্ছে। তার কেমন যেন নীলের সামনে থাকলেই বুকের ভিতর ধকধক করে এক অর্থহীন অনুভূতি হয়। এমনটা কেন হয়, কেন হচ্ছে? এসব তো ঠিক নয়। অহনার ফোন বাজল। আহিয়ান তাকে কল করেছে। আজ সারাদিন তার সাথে আহিয়ানের কথা হয়। এতে অহনার খারাপ লাগার কথা খানিকটা থাকলেও মোটেও খারাপ লাগেনি। কিন্তু এখন মনটা বড্ডই দোনামনা করছে। এই মুহূর্তে মোটেও আহিয়ানের সাথে তার কথা বলতে ইচ্ছে করছে না। অহনা তার ইচ্ছেটাকে প্রাধান্য দিল। তারপর দুবার কল আসার পরও সে ফোন তুলল না। অহনার আর ঘরে বসে থাকতে ইচ্ছে করছে না। সে মোবাইলটা বালিশের নিচে রেখে মাথায় ওড়না মুড়িয়ে বাহিরে বের হলো। এরই মাঝে নিজের রুম থেকে বের হলো নিলয়। দুজনের চোখাচোখি হলো, কিছু অনুভব হলো দুজনেরই। তবে নিলয় তার গুরুত্ব দিল না, হালকা হেসে নিচে নেমে গেল। কিন্তু অহনা, সে তাকিয়ে রইল নিলয়ের যাওয়ার পানে। বুকের বাম পাশে হাত দিল আনমনে। অপরাধীর স্বরে মনে মনে আওড়ালো, এমনটা ঠিক হচ্ছে না। তাও আমি নিজেকে সামলাতে পারছি না নিলয় সাহেব। আপনি এখানে এসে ঠিক করেননি, একদমই ঠিক করেননি। গল্পটির পরবর্তী পর্ব পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকুন। নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।